বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা। অতি উৎসাহী ছিলেন ডিএমপির হাবিব ও ডিবির হারুন। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। নারীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদ ঢাবি ছাত্রদলের। কৃষি বিশ্ববিদ্যালয়ে আজও রেলপথ অবরোধ, চবির হামলার ঘটনায় মামলা। অস্থিরতা কমানোর চেষ্টায় সরকার। এবং কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা। কয়েক পুলিশ সদস্য আহত, আটক ৩। গাজীপুরে অভিযানে গিয়ে হামলার শিকার ২ কর্মকর্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেয়েছে সুপ্রিম কোর্ট। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি দেখবেন সর্বোচ্চ আদালত। আগে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও পরোক্ষভাবে হস্তক্ষেপ করতেন নির্বাহী বিভাগ। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে টানাপোড়েন এবং বিচার বিভাগে দ্বৈত শাসনের অভিযোগ করায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এ কারণে শুধু তাকে পদ হারাতেই হয়নি, করা হয় দেশ ছাড়া। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন এই কারণে সরকারের পছন্দ মতো আদেশ না দিলে বদলি, বরখাস্ত সহ নানা হয়রানির শিকার হতে হতো বিচারকদের। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিলেন উচ্চ আদালত। বাতিল করা হয়েছে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে ৫ম সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আদালত বলেছেন যে যেহেতু ১১৬ অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত ১১৬ অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। আইনজীবীরা বলছেন এ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা। অতি উৎসাহী ছিলেন ডিএমপির হাবিব ও ডিবির হারুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তুলে ধরেন আন্দোলন দমনে শেখ হাসিনা সহ সরকারের ভূমিকা। আসামি থেকে রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল ১১টা ৫০ সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময় আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল আল মামুন। ওই সময়কার আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে ৫০% ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।
মামুন জবানবন্দিতে বলেন, র্যাব 1-এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল, অন্য ইউনিটেও ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। টিএফআই সেলের নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা নয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। এবছরের 24শে মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারি না থেকেও বিএনপির কাছে নানা দাবি তোলা হয় মন্তব্য করে গয়েশ্বর জানান, দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসবের সমাধান করা হবে। নির্বাচন বানচালে নানা কর্মকাণ্ড দেখা যাচ্ছে অভিযোগ করে শত্রুদের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার কার্যক্রম, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। ডাকসু নির্বাচন ইস্যুতে রিটকারীর শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। 24 ঘন্টার মধ্যে গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে শিবির সমর্থিত প্যানেল বলছে, ছাত্রদল ট্যাগিংয়ের রাজনীতি শুরু করেছে। হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রিটকারীর প্যানেল, অপরাজেয় 71 এবং অদম্য 24 প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মধ্যেই রিটকারী প্রার্থী বিএম ফাহমিদ আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর বাজে মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। প্রতিবাদ জানিয়েছে বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার বেলা 12টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নারী নেত্রীরা অভিযোগ করেন, রিটকারীর মতোই নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। বুলিংয়ে শিবির জড়িত জানিয়ে কঠোর বিচারের দাবি করেন তারা। এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। আন্দোলনের ঢাল হিসেবে ভাইদেরকে রক্ষা করা, কিন্তু দিন শেষে কি হয়, তাদেরকেই সেই ভাইরাই তাদেরকে স্ল্যাট শেমিং দিচ্ছে, বিভিন্ন অপবাদ দিচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের ক্যাম্পাস চাই না। নারীত্বের উপর আক্রমণ করে যে ঘটনাটি ঘটেছে, তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, নিন্দনীয় এবং গর্হিত আচরণ। রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া শিবিরের কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীরা। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। যথাসময়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে,
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে, এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি, এবং আমরা বলেছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেল হুমকিদাতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ চলছে জমা দেওয়ার কার্যক্রম। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। মনোনয়নপত্র তুলতে প্রার্থীদের শেষ দিনের ব্যস্ততা, একযোগে চলছে জমা দেওয়ার কাজও। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ায় প্রশাসন। একই সঙ্গে সোমবার থেকে শুরু হয় জমা নেওয়ার কার্যক্রম। আমরা চাচ্ছি এই ইলেকশনটা যদি নিয়মিত চর্চার মধ্যে থাকে, আগামীতে এটা থাকবে না। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এদিকে ছাত্র সংসদ নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকালে মুরাদ চত্বরে প্রচারণা চালায় শিবির সমর্থিত প্রার্থীরা। ৪টি দলে ভাগ হয়ে প্রচারণায় অংশ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। আমরা চাই নেতারা এখন যেরকম হচ্ছে সবার কাছে কাছে যাচ্ছে, সবার ডাউন টু আর্থ হয়ে সবার কাছে পৌঁছাচ্ছে, তো নির্বাচনে জেতার পরে যেন তারা ছাত্রদের সাথে কানেক্টেড থাকে। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তাদের পরামর্শগুলো নিয়েই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডাকসুর যে প্রচারণা সেগুলো কঠিন করে রেখেছে। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। আহসানুল করিম, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। নিহত বেড়ে ৮১২। সুদানে ভূমিধসে অন্তত ১,০০০ প্রাণহানি। ময়মনসিংহে আজও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলমান অস্থিরতা কমাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ময়মনসিংহে ৬ দফা দাবিতে চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক, কোষাধ্যক্ষের কার্যালয় ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। সেখান থেকে দুপুর ১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের বের করে দেয়। একই সময়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তালা দেওয়া হয়। বিবৃতির পর থেকে তারা আমাদের সাথে অর্থাৎ প্রশাসন কর্তৃক আমাদের স্টুডেন্টের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। ৬ দফা দাবি মেনে আমাদের যত তাড়াতাড়ি ক্লাসটা যেন শুরু করে দেয়, এই আশ্বাস আমরা করছি। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে দুপুর ১২টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। ক্যাম্পাসে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থাকবে যৌথ বাহিনী। এদিকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সব পরীক্ষা কার্যক্রম। তবে কোনো বিভাগের পরীক্ষায় যদি শতভাগ উপস্থিতি দেখা যায় তাহলে সেই বিভাগের পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ৯ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। তবে মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তবে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে বলে মনে করেন তিনি। সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।
জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন নিগার মেহেরিন রিনি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিনি, কিছুক্ষণ আগেই মাত্র বিশ্ববিদ্যালয়ের যে জরুরি 560তম সিন্ডিকেট সভা সেটি শুরু হয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সেনা কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা, জেলা প্রশাসন তারাও উপস্থিত আছে। এই মিটিং এর পরেই আসলে বিশ্ববিদ্যালয়ের যে গত 2 দিনের ঘটনা সেটা নিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কি ধরনের করণীয় থাকতে পারে বা কি পদক্ষেপগুলো নেওয়া হবে সেটি জানানো হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন এই শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে, যেখানে 98 জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্ত করে এবং 1000 জনকে অজ্ঞাতনামা রেখে এই মামলাটি করা হয়েছে। তবে এই মামলা নিয়ে আসলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা হাটহাজারী থানার যিনি ওসি তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন মামলা এখনো প্রক্রিয়াধীন, মামলা এখনো হয়নি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটি বিজ্ঞপ্তিতে জানায় যখন এই হামলার ঘটনা ঘটছিল গত 31 তারিখ, সেদিন এই সংঘর্ষের মাঝে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে যে দেশীয় অস্ত্রগুলো সংরক্ষিত ছিল সেগুলো চুরি হয়েছে এবং তারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশ থেকে 48 ঘন্টার মধ্যে যদি এই চুরিকৃত অস্ত্রগুলো ফেরত না দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আসলে গতকালকে যেটা জানানো হয়েছিল একটি নোটিশের মাধ্যমে যে 2, 3 এবং 4 তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে, কিন্তু পরবর্তীতে একটি সংশোধনীর মাধ্যমে জানানো হয় যদি কোনো বিভাগ চলমান কোনো পরীক্ষার ক্ষেত্রে শতভাগ শিক্ষার্থীকে উপস্থিত রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষা নেওয়া যাবে। তবে আমরা দেখছি যে ক্লাস চলমান রাখা, ক্লাস স্থগিত রাখার কোনো নোটিশ না থাকলেও আজকে হচ্ছে সারাদিনে আমরা বিশ্ববিদ্যালয়ে তেমন একটা স্টুডেন্ট দেখতে পাইনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। নীলফামারীর উত্তরা ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ 23 দফা দাবি নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল, যখন গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আজ তো অবরোধ চলবে না। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এই মুহূর্তে নীলফামারীর উত্তরায় ইপিজেড এলাকায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে ইপিজেড এলাকায় যে দুর্ঘটনা ঘটে এবং একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার পরে যে পরিস্থিতি এলাকায় সৃষ্টি হয়েছিল, সে পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বেবজা জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা বর্তমানে বৈঠকে বসেছেন এবং সেইখান থেকে বৈঠক চলাকালীন অবস্থায় বর্তমানে এই এলাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও একেবারেই কিন্তু অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে ইপিজেড এলাকায়। গত 4-5 দিন ধরে এলাকার এভারগ্রিন কারখানার শ্রমিকরা তাদের কিছু ন্যায্য দাবির আদায়ের জন্য সংগ্রাম করে আসছিল। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে তারা যখন তখন
যেসব সিনিয়র শ্রমিক থাকে তাদেরকে ছাঁটাই করে দেয়। তারপরে শ্রমিকদের নামাজের সময়ের কোনো ছুটির ব্যবস্থা করে দেয় না। তারপরে মহিলা যারা শ্রমিক আছে তাদের সাথে অশোভন আচরণ করে। এই ধরনের 23টি প্রস্তাব নিয়ে 23টি দাবি নিয়ে তারা গত 4 দিন ধরে আন্দোলন শুরু করেছিল এবং আজকের সকালে 7টায় তারা যখন ভিতরে প্রবেশ করতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয়। বাধা দিলে তারা রাস্তায় অবরোধ করে আন্দোলন করা শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানে টিয়ার গ্যাস এবং উড়ো ফায়ার করলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। শ্রমিকরা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে গুলিতে একজন হাবিব নামে একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। বর্তমানে পরিস্থিতি একেবারেই কিন্তু এই থমথমে অবস্থা বিরাজ, পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বস্ব তাদের শক্তি প্রয়োগ করেছে। এই ছিল আমার কাছে ইপিজেড এলাকা থেকে সর্বশেষ। নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা আমিনুল ইসলাম বুলবুলের। দেশের প্রয়োজনে আরও কাজ করতে চান সাবেক অধিনায়ক। মৌসুমী বায়ুর প্রভাব ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গরম বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে। তবে বিকেল থেকে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা কমে আসবে। কক্সবাজারে বাঁশখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলা শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরে যৌথ বাহিনীর সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। এদিকে গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। সকাল 10টায় কাফনের কাপড় ও ব্যানার নিয়ে নদী তীরে অবস্থান নেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে সেখানে প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পুলিশ গেলে তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হন পুলিশ সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে গেলে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে নিয়ম না মেনে উচ্ছেদ কার্যক্রম চলছে বলে অভিযোগ দখলদারদের। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের কোনোভাবে অফিসিয়ালভাবে কোনো সিডিও ইস্যু করা হয় নাই। আমাদের এভাবে অবৈধভাবে ওনারা বলতেছে যে হাইকোর্টের অর্ডার আছে, ওনারা কোনো হাইকোর্টের অর্ডারও আমাদের দেখাইতে পারে না এ পর্যন্ত। বিআইডব্লিউটিএ বলছে নদীর 50 একর জমি অবৈধ দখলে রেখেছে উন্নয়ন ইন্টারন্যাশনাল। আর প্রশাসন বলছে সম্পূর্ণ জমি উদ্ধারের আগ পর্যন্ত চলবে অভিযান। প্রথমে আসার পরে মানুষ অনেকেই হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন। ওনাদের ভাষ্যমতেই 50 থেকে 60 একর জমি আমরা আজকে উন্মুক্ত করতে পারবো। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। ভেঙে ফেলা হয় শতাধিক দোকানপাট। এ সময় কর্মকর্তাদের উপর দখলদাররা হামলা করলে আহত হন 2 সার্ভেয়ার। আমি উচ্চ শুরু করেছি আজকে, সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আহসানুল করিম, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 900 জনে। আহত হয়েছেন অন্তত 3000। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা আছেন বহু মানুষ। উদ্ধার তৎপরতা নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম। মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকা আর দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে একথা জানান তিনি। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে 3 মাস। সো এই সমস্যাগুলো দেখছি এবং এগুলো এত এসেনশিয়াল এবং এত হাই প্রায়োরিটি, এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন শেখ হাসিনা। অতি উৎসাহী ছিলেন ডিএমপির হাবিব ও ডিবির হারুন। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। এবং নারীদের নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদ ঢাবি ছাত্র দলের। কৃষি বিশ্ববিদ্যালয়ে আজও রেলপথ অবরোধ। চবির হামলার ঘটনায় মামলা। অস্থিরতা কমানোর চেষ্টায় সরকার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।